একজন ডিরেক্টর আছেন যে এই যুগে এসেও মোবাইল ফোন ইউজ করে না। ইভেন তার নাই কোনো সোশ্যাল অ্যাকাউন্ট। সোশ্যাল অ্যাকাউন্ট তো দূরের কথা, তার নাই কোনো ইমেল অ্যাড্রেস। তারপরও সে দুনিয়ার সবচেয়ে আধুনিক এবং প্রযুক্তি নির্ভর ছবিগুলোই বানায়। ইভেন সে একটা স্ক্রিপ্ট নিয়ে 8 বছর ধরে কাজ করে এবং সেই স্ক্রিপ্ট এবং মুভি ইতিহাস গড়ে ফেলে। সে আর কেউ না, মুভি লাভার্স হয়ে থাকলে আপনি অবশ্যই বুঝে গেছেন আমি কোন ডিরেক্টরের কথা বলতেছি। সে হচ্ছে সবার প্রিয় ক্রিস্টোফার নোলান। আজ আমরা জানবো এই রহস্যময় মানুষটা কিভাবে মুভি জগৎকে আলাদা জগতে নিয়ে গেছে এবং তার প্রত্যেকটা মুভির একটা করে ফান ফ্যাক্ট বা ইন্টারেস্টিং পার্ট। প্রথমে শুরু করব তার শৈশব নিয়ে। ক্রিস্টোফার নোলান জন্মগ্রহণ করেন 1970 সালের 30শে জুলাই লন্ডনে। তার বাবা ব্রেন্ডান নোলান ছিলেন একজন অ্যাড এজেন্সির লোক এবং মা ছিলেন একজন ইংরেজি শিক্ষক। মাত্র 7 বছর বয়সেই বাবার সুপার 8 ক্যামেরা দিয়ে সিনেমা বানানো শুরু করে। স্পেস ওয়ার নামে স্টপ মোশন অ্যানিমেশন বানিয়েছিলেন, যা ছিল স্টার ওয়ার্স থেকে অনুপ্রাণিত। স্কুলের পড়াশোনা শেষ করে সে ইউনিভার্সিটি কলেজে যান লন্ডনে এবং সেখানে ইংরেজি সাহিত্যের উপর পড়াশোনা করেন এবং সেখানে ফিল্ম সোসাইটির প্রেসিডেন্ট ছিল তার স্ত্রী এমা থমাস, যার সাথে ওই টাইমে তার পরিচয় হয় এবং ভবিষ্যতে সে তাকে বিয়ে করে। তার প্রফেশনাল লাইফ শুরু হয় ফলোয়িং মুভির মাধ্যমে। এই মুভিটা সে মাত্র 3000 পাউন্ড দিয়ে বানিয়েছিল। এই মুভি করার সময় তার কাছে ওই পরিমাণ টাকা ছিল না, সে নিজেই ক্যামেরা বহন করত। ইভেন তার বন্ধু বান্ধবের সাহায্যে এই মুভিটা সে তৈরি করে এবং মুভিটা বানানোর পর সে অনেক প্রশংসিত হয় এবং এই মুভি বানানোর পরেই সে মুভি বানানোর প্রতি এত বেশি মোটিভেটেড হয়ে যায়। সে 2002 সালে মোমেন্টো নামক মুভি দিয়ে তার মুভির ক্যারিয়ারটা শুরু করে। এই মুভিটা ছিল ভাই জোনাথন নোলানের গল্প থেকে বানানো। সিনেমার ঘটনা চলে পুরা উল্টা ক্রমে। এই সিনেমার ফ্যাক্ট হচ্ছে সিনেমার শেষ দৃশ্য শুট করা হয়েছিল সিনেমার প্রথম দিনেই। ক্রিস্টোফার নোলানের প্রথম বিগ বাজেটের মুভি ছিল ইনসোমেনিয়া, প্রকাশিত হয় 2002 সালে। এই মুভিতে আল পাচিনো, রবিন উইলিয়ামস এবং হিলারি সোয়াকের মতো তারকারা অভিনয় করে এবং এটা ছিল একটা সাইকোলজিক্যাল থ্রিলার মুভি। এই মুভির গল্পটা এমন, একজন পুলিশ ডিটেকটিভ যে কিনা আলাস্কায় খুনের তদন্তে যান, সেখানে সূর্য অস্ত যায় না, দিনের পর দিন আলো থাকায় ঘুমও আসে না। ধীরে ধীরে মানসিকভাবে সে ভেঙে পড়ে। এই মুভিটার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই মুভিটায় চরিত্রের মানসিক অবস্থা বোঝাতে ক্রিস্টোফার নোলান প্রথম মুভিতে আলো এবং ছায়ার খেলা দেখায়। বিশেষ করে আল পাচিনোর যে ইনসোমেনিয়া, সেই জিনিসটা বোঝাইতে এই জিনিসটা করা হয় প্রথম। তারপর সে শুরু করে ব্যাটম্যান ট্রিলজি বা ডার্ক নাইট ট্রিলজি। 2005 সালে ডার্ক নাইট ট্রিলজির প্রথম মুভি মুক্তি পায়, যেটা হচ্ছে ব্যাটম্যান বিগিনস। ব্যাটম্যান ফ্র্যাঞ্চাইজিকে একদম নতুন জীবন দেন নোলান। আগের ব্যাটম্যান সিনেমাগুলো ছিল একদম রঙিন এবং কার্টুনিস্টিক, কিন্তু নোলান বানালেন একদম অন্ধকার এবং বাস্তবধর্মী ব্যাটম্যান। ব্রুস ওয়েনের ছোটবেলার ট্র্যাজেডি, বাবা মার মৃত্যু এবং ভয়কে জয় করে ব্যাটম্যান হওয়ার গল্প। এই মুভিটার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই মুভিতে মানে ব্যাটম্যান মুভিতে ব্যাটম্যানের যে স্যুটটা থাকে, এই স্যুটটা এতটাই ভারী থাকে, ক্রিশ্চিয়ান বেল যখন এই স্যুটটা পরে প্রথম অবস্থায় সে দম বন্ধ হয়ে মারা যেতে নেয়। পরবর্তীতে এই স্যুটটাকে আরো হালকা করা হয় এবং ক্রিশ্চিয়ান বেল নিজের ওজন হালকা কমায় এই মুভির জন্য। তারপরে মুভিটা হচ্ছে দ্য প্রেস্টিজ। এই মুভিটা রিলিজ পায় 2006 সালে। এই মুভিটা হচ্ছে দুই জাদুঘরের গল্প। দুই জাদুঘর কে কার থেকে বেশি এগিয়ে, কে নতুন ট্রিক নিয়ে খেলা দেখাতে পারবে, এটাই হচ্ছে এই মুভির প্রধান টুইস্ট। একজন জাদুকর আরেকজন জাদুকরকে দেখতে পারে না, আর এটা নিয়েই দ্বন্দ্ব চলতে থাকে। এই মুভির মেইন অভিনেতা হচ্ছে হিউ জ্যাকম্যান এবং ক্রিশ্চিয়ান বেল। এই মুভির ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই মুভির যে ম্যাজিক ট্রিক দ্য ট্রান্সপোর্টেড ম্যান, এটা নিকোলা টেসলার বাস্তব অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত। এই ছবিতে নিকোলা টেসলার চরিত্র অভিনয় করে ডেভিড বই। তারপরে মুভিটা হচ্ছে ইনসেপশন। 2010 সালে এই মুভিটা মুক্তি পায়। এই মুভির মেইন থিম হচ্ছে স্বপ্ন নিয়ে, স্বপ্নর ভিতর স্বপ্ন এবং সেই স্বপ্নের ভিতর আবার স্বপ্ন, এমন একটা আনকমন কনসেপ্ট নিয়ে সে মুভি বানায়। এটা হয়তো ক্রিস্টোফার নোলান দেখে সম্ভব হয়েছে। এই মুভিতে অভিনয় করেন লিওনার্দো ডিক্যাপ্রিও, টম হার্ডির মতো অভিনেতারা। ডোমিনিক নামের এক চরিত্র যে কিনা মানুষের স্বপ্নের ভিতর ঢুকে মানুষের গোপন সব তথ্য চুরি করে। এবার তার ঘাড়ে এমন একটা অ্যাসাইনমেন্ট আসে যে তাকে মানুষের স্বপ্নের ভিতর ঢুকতে হবে এবং স্বপ্নের ভিতর ঢুকে তার চিন্তাকে চেঞ্জ করে ফেলতে হবে। এই মুভিটার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই মুভিতে প্রথমে যে বাড়িটা দেখানো হয় সৈকতের পাশে, এটা ছিল জাপানের হিরোশিমা থেকে
মাত্র 50 কিলোমিটার দূরে। এবং এই মুভিটার যে লাস্ট সিন, যেটার মাধ্যমে আর কি বুঝে সে আসলে বাস্তবে আছে নাকি স্বপ্নের জগতে আছে, এটা নিয়ে কিন্তু মানুষজন এখনো কনফিউজ যে লিওনার্দো ডিক্যাপ্রিও কি আসলেও বাস্তব লাইফে ফিরে আসছিল নাকি সে স্বপ্নের মধ্যেই ছিল। এটা মানুষজনের উপর ছেড়ে দিয়েছে ক্রিস্টোফার নোলান যে আপনারা যেটা চিন্তা করতে পারেন। এর মধ্যে ব্যাটম্যানের আরো 2টা মুভি রিলিজ পায়, এটা নিয়ে আসলে ওই রকম বলার কিছুই নাই। সবাই জানেন হিথ লিজারের কাহিনী, তারপর হচ্ছে ব্যাটমোবিলের কাহিনী, এগুলো কিন্তু সবই বাস্তব ছিল, একদম অরিজিনাল যেটাকে বলা হয়। 2014 সালে তার মুভি রিলিজ পায়, সেটা হচ্ছে ইন্টারস্টেলার। এই মুভিটার কাহিনী হচ্ছে মহাকাশ অভিযানের গল্প। পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়ায় একদল বিজ্ঞানী নতুন গ্রহ খুঁজতে থাকে। কুপার নামে একজন পাইলট, যে পৃথিবীকে সেভ করার জন্য তার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে সেই মহাকাশে চলে যায়। সিনেমায় ব্ল্যাক হোল, ওয়ার্ম হোল, গ্র্যাভিটেশন, টাইম ডিটেলস, এগুলো সব কিছুকেই ডিটেলসে দেখানো হয়েছে। মেইনলি এটা ইন্টারস্টেলার মহাকাশ অভিযানের গল্প হলেও এটা কিন্তু বাবা এবং মেয়ের ভালোবাসার প্রতীক হিসাবেও মানুষজন জানে, যে একটা বাবা তার মেয়েকে কত পরিমাণ ভালোবাসতে পারে যে মেয়ের জন্য সে তার জীবনের সবকিছু স্যাক্রিফাইস করতে পারে। এই মুভিটার ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই মুভির যে ব্ল্যাক হোল দেখানো হয়েছে, এই অ্যালগরিদম কিন্তু একদম জেনুইন। এই মুভিতে যে অ্যালগরিদমটা ব্যবহার করা হয়েছে পরবর্তীতে এটা জ্যোতিষ বিজ্ঞানে ব্যবহার করা হয়েছে, এবং এই ভিজুয়াল বানাতে বিজ্ঞানী কোপথন কাজ করেছেন। 2017 সালে তার আরেকটা মুভি রিলিজ পায়, যে মুভিটার নাম হচ্ছে ডানক্রিক। এই মুভিটা ছিল ঐতিহাসিক ঘটনা নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডানক্রিক সৈকত থেকে ব্রিটিশ এবং মৈত্র সৈন্যদের উদ্ধার অভিযানের গল্প। এখানে নোলান 3টা টাইম লাইনের গল্প বলেন, 1 ঘন্টা, 1 দিন এবং 1 সপ্তাহ। বিমান যুদ্ধে টম হার্ডির চরিত্র, সমুদ্র সৈকতে সাধারণ বোট চালকের সংগ্রাম এবং সৈকতে ফেসে যাওয়া সৈন্যদের ভয়াবহ অবস্থা, এই 3টা প্লটকে মিলিয়ে একটা বিন্দুতে নিয়ে আসে এই মুভিতে। এই মুভির ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই মুভিতে যে জাহাজগুলো দেখানো হয়েছে এবং যে বোর্ডগুলো দেখানো হয়েছে, এটা কিন্তু অরিজিনালি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্যবহার করা হয়েছিল। ঠিক ওই বোর্ডগুলো এবং জাহাজগুলো এই মুভিতে দেখানো হয়েছে। 2023 সালে মুক্তি পায় তার ওপেনহাইমার। এই মুভিটা হচ্ছে পারমাণবিক বোমার জনক যে রবার্ট ওপেনহাইমারের জীবন অবলম্বনে তৈরি। গল্পটা শুধু একটা বোমা বানানোর না, একজন মানুষের নৈতিক সংকটের। নিজের তৈরি বোমা কোটি কোটি মানুষের মৃত্যুর কারণ হবে জেনে একটা বিজ্ঞানীর অপরাধবোধ, রাজনৈতিক ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতার ইতিহাস এই মুভিতে তুলে ধরা হয়েছে। এই মুভিটার ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই মুভিতে যে পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হয়, ওই সিনটা কিন্তু কোনো ধরনের সিজিআই ব্যবহার করা হয়নি। ওই সিনটা একদম অরিজিনাল বানানোর জন্য একটা বিশাল সেট বানানো হয়। পরবর্তীতে সেই সেট থেকেই এই সিনের শ্যুটটা নেওয়া হয়। 2020 সালে তার আরেকটা মুভি রিলিজ পায়, যে মুভিটার নাম ছিল টেনেন্ট। সময়কে উল্টো করে দেওয়ার গল্প, যেখানে কিছু বস্তু এবং চরিত্র ভবিষ্যৎ থেকে এসে বর্তমান ঘটনাকে প্রভাবিত করে। এই মুভির প্লটটা এতটাই জটিল যে একবার দেখে অনেকেই বুঝতে পারেনি, 3-4 বার করে দেখতে হয়েছে। এই মুভির ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই মুভিতে যে উল্টো গাড়ি চালানো হয়, এটা আসলেও বাস্তবে উল্টো করেই চালানো হয়েছিল। ইভেন এই মুভিতে যে একটা বোয়িং প্লেন ক্র্যাশ করে, এই সিনটাও কিন্তু অরিজিনাল, একদম অরিজিনাল বোয়িং প্লেনই ওই স্টোর হাউসটাতে ক্র্যাশ করে। তার এরপরের মুভি হচ্ছে দ্য অডিসি। 2026 সালে হয়তো এই মুভিটা রিলিজ পাবে। এই মুভিটা হোমার মহাকাব্যের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। ট্রয় যুদ্ধের পর ওডিয়াসের 10 বছরের বাড়ি ফেরার গল্প। এই মুভিটার ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা দুনিয়ার সর্বপ্রথম মুভি হবে যে মুভিটা সম্পূর্ণ মুভিটাই আইম্যাক্স ক্যামেরা দিয়ে শুট করা হবে। এখন চলে আসি তার ব্যক্তিগত জীবনে। সে ব্যক্তিগত জীবনে কোনো ধরনের মোবাইল ইউজ করেন না, তার নাই কোনো ইমেল, নাই কোনো সোশ্যাল অ্যাকাউন্ট, কোনো কিছু ইউজ করে না, কারণ সে তার জীবনের সব কিছু, তার সব ফোকাস একমাত্র মুভিতেই দিতে চায়, মুভি ডিরেক্ট করতে দিতে চায়। ইভেন সে মুভিগুলোর স্ক্রিপ্ট নিজেই লেখে, এবং স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে সে সবসময় লাল কাগজ ব্যবহার করে। এটা ব্যবহার করলে স্ক্রিপ্ট চুরি করতে একটু অসুবিধা হয়, কেউ এটা ফটোকপি করতে পারে না। আর ওনার আরেকটা জিনিস হচ্ছে তার ড্রেস কোড। সে সব সময় একই ধরনের ড্রেস পরে বা 2 ধরনের ড্রেস পরে, যাতে করে তার টাইম নষ্ট না হয়। কারণ সে যদি বিভিন্ন ধরনের ড্রেস পরতো, তার চিন্তা করতে হইতো যে আজকে কি পরবো, আগামীকাল কি পরবো, এই ধরনের কোনো চিন্তা যাতে না করতে হয়, এই কারণে সে
দুই ধরনের ড্রেসই পরে, একটা হচ্ছে উইন্টারের জন্য আর একটা হচ্ছে সামারের জন্য। ক্রিস্টোফার নোলান সবসময় বাস্তবধর্মী মুভি বানাতে পছন্দ করে, যে জিনিসটাই বানাবে সেখানে লজিক অবশ্যই ইমপ্লিমেন্ট করবে, লজিক ছাড়া কোনো মুভি উনি বানাতে পছন্দ করে না। ক্রিস্টোফার নোলান একজন কালার ব্লাইন্ড, যে কিনা লাল এবং সবুজের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। ইনসেপশন মুভির কাহিনীটা সে প্রায় 8 বছর ধরে এই কাহিনীটা বিল্ড আপ করছে, স্ক্রিপ্ট লিখছে। ক্রিস্টোফার নোলান মনে করেন তার লাকি চার্ম হচ্ছে মাইকেল কেইন। সে টোটাল 6টা মুভিতে অভিনয় করছে, মানে ক্রিস্টোফার নোলানের 6টা মুভিতে অভিনয় করছে। ক্রিস্টোফার নোলান তার মুভির সবগুলো কোড নেম রাখে তার সন্তানদের নামের উপর ভিত্তি করে। আরেকটা জিনিস সেটা হচ্ছে ইন্টারস্টেলার মুভির জন্য সে ইরফান খানকেও হায়ার করতে চাইছিল, কিন্তু শিডিউলের কারণে আসলে ইরফান খান এই মুভিতে সাইন করতে পারে নাই। ক্রিস্টোফার নোলান আসলে একজন মুভি ডিরেক্টর না, মুভি ডিরেক্টরের পাশাপাশি একজন ক্যামেরাম্যান, স্ক্রিপ্ট রাইটার এবং যে সবসময় সত্য কাহিনী নিয়ে মুভি বানাতে পছন্দ করে, মানে সত্য কাহিনী বলতে লজিক্যাল মুভি বানাইতে পছন্দ করে। আর তার সবচেয়ে পছন্দের মুভির জনরা হচ্ছে ডিটেকটিভ জনরা, তার পছন্দের মুভি হচ্ছে জেমস বন্ড। তো যাই হোক, ক্রিস্টোফার নোলানের মতো আরও অনেক ধরনের ভ্যারাইটিস ডিরেক্টর আছে যাদের ভ্যারিয়েশন আছে, তাদের কাজ করার আলাদা ধরন আছে। এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, হয়তো নেক্সট ভিডিওতে তাদের সম্পর্কে জানতে পারবেন।